বিয়ে পড়ানোর আগ মুহূর্তে আশেপাশের লোকজনের কানাঘুষা রূপকের কানে তরঙ্গিত হতে থাকলো। মেয়ে 16 বছর, এখনো 18 হয়নি। পুলিশ হয়ে একটা অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করে নিচ্ছে। এখন তাদের বেলায় আর আইন প্রযোজ্য নয়। কয়েকজনের পিসপিসানি শুনে রূপক কাজীকে বিয়ে পড়ানো বন্ধ করতে বলে সরাসরি মেয়ের বাবাকে প্রশ্ন করে ওঠে, আপনার মেয়ের বয়স কত? রাজীব সাহেব থতমত খেয়ে বললেন, কেন বাবা, প্রীতির বয়স 18 বছর। যারা এতক্ষণ পিস করে কথা বলছিল তারা এবার কণ্ঠ জোর দিয়ে বলে, নিবন্ধনের বয়স বাড়িয়ে দিলেই আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে না। রূপক কোনো কথায় কান না দিয়ে প্রীতির দিকে প্রশ্ন ছড়ে দিল, তোমার বয়স কত? প্রীতি মাথা নিচু করে প্যাল করে রূপকের দিকে তাকিয়ে রইল। রূপক ধমকে উঠে বলল, সত্যি করে বলো, তোমার বয়স কত? প্রীতি চমকে উঠে ভীত সমস্ত হয়ে উত্তর দিল, 16 বছর না 18 বছর। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রেগে যাওয়ার। রূপক দাঁড়িয়ে গিয়ে প্রীতির ভাবকে উদ্দেশ্য করে কণ্ঠ খুব মিশিয়ে বলে, বাল্য বিবাহের অপরাধে আপনাদের সাথে কি কি হতে পারে তার ধারণা নিশ্চয়ই আছে। শুধু বাইরের লোকেদের কথায় কান দিচ্ছ কেন? রূপক সরু চোখে তাকিয়ে বলল, আপনারা যে বয়স বাড়াননি তার কি গ্যারান্টি আছে? রাজীব শেখ বললেন, প্রীতিকে দেখে তোমার কি মনে হয় ওর বয়স 16 বছর নাকি 18 বছর? সেটা তোমার বিবেককে প্রশ্ন করো। আগেই তোমরা প্রীতিকে দেখে গিয়েছো, তখন মনে হয়নি ওর বয়স 16? তাহলে এখন মনে হচ্ছে কেন? প্রীতির ভাই ফারুক ফোড়ন কেটে বলল, তাছাড়া তুমি একজন পুলিশ অফিসার জেনে আমরা নিশ্চয়ই আমাদের এত বড় বিপদ ডেকে আনবো না। আমার বোন প্রাপ্তবয়স্ক হয়েছে 1 মাস আগে। এতক্ষণ যারা বলাবলি করছিল রূপক তাদের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকালো। মহিলাগুলো আর ওই জায়গায় দাঁড়ালেন না। যাওয়ার আগে ভুলে গেলেন এখন সত্য বিশ্বাস করছে না, একই সত্যি 2 দিন পর ঠিকই বিশ্বাস করবেন। রূপকের বাবা কাজী সাহেবকে বিয়ে পড়ানোর কথা বলেন। রূপক চুপচাপ বসে পড়ে। সব ঝামেলা চুকিয়ে 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় রূপক আর প্রীতি। বিদায়বেলা প্রীতি বাবা মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। ফারুক এসে মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে তো। প্রীতির জালো কণ্ঠে বলল, সাজ নষ্ট হলো হোক, যাব না আমি। রাজীব শেখ চোখের পানি মুছে প্রীতির হাত তুলে দিলেন রূপকের হাতে। রূপকের বাবা রাজীব শেখকে আশ্বস্ত করে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন বিহাই সাহেব, আপনার মেয়ে সুখে থাকবে। আমার পুত্রবধূ নয়, মেয়ে হয়ে যাচ্ছে আমার বাড়িতে। প্রীতিকে গাড়িতে উঠিয়ে পাশের দরজা খুলে রূপক ওর পাশে বসে পড়ে। ড্রাইভার গাড়ি ছেড়ে দিলে প্রীতি ফুপিয়ে কাঁদছে। রূপকের মনে এখনো কেন জানি সন্দেহের ডানা বেঁধে আছে। প্রীতির দিকে মুখ করে শান্ত গলায় প্রীতিকে বলল, এদিকে তাকাও। প্রীতি নিচের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। রূপকর 2 বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে কড়া গলায় প্রশ্ন করে, সত্যি করে বলো তো, তোমার বয়স কত? প্রীতি কান্না নিয়ে ভাঙা বলে, আমি তো বলেছি আমার বয়স 18 বছর। রূপক চোখ গরম করে বলল, আমি পুলিশ, সেটা জানো? প্রীতি হাসো চোখ মাথা নেড়ে ওঠে। রূপক আবারও বলল, আমার সাথে মিথ্যা বললে কি তো গুলি করে খুলি উড়িয়ে দেব, নয়তো এই জানালা দেখছো না, চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। প্রীতি ফেল করে কেঁদে ওঠে, বলল, আমার বয়স 16 বছর। রূপক চমকে ওঠে, এত বড় ধোঁকা দিল একজন পুলিশ অফিসারকে। রাগে চোখ মুখ লাল করে চেয়ে রইল প্রীতির দিকে। প্রীতি ভয়ে বলল, আমি ইচ্ছে করে বলিনি, আমার 18 বছর। বাবার ভাইয়া বলতে বলল। বয়সের তুলনায় বাড়তি আর স্বাস্থ্য ভালো হওয়ার দরুন প্রীতিকে দেখে বোঝা মুশকিল ওর বয়স 16 নাকি 18। রূপক প্রীতিকে শাসিয়ে বলল, এখন তুমি যে মিথ্যে বলেছো এর পরিমাণ কি হবে জানো? আমাকে আমার চাকরি হারাতে হবে, সাথে জেল জরিমানা দুটোই হবে। তোমার বাবা ভাইও পার পাবে না, এদেরকে তো আরও আগে শাস্তি দেওয়া হবে। প্রীতি ভীত হয়ে থেমে বলল, কিন্তু আমি তো বলবো না আমার বয়স 16 বছর, কেউ জিজ্ঞেস করলে বলবো 18 বছর। রূপক 2 হাতে নিজের পিছনে চুল খামচে ধরে বিড়বিড় করে বললে, একটু ভয় দেখালেই যে তুমি বলে দিবে সেটা কিছু মুহূর্ত আগেই প্রমাণ হয়ে গেছে। এখন শুধু কালকের দিনের অপেক্ষা, তোমার বাবা ভাইয়ের ব্যবস্থাও আমি করে ছাড়বো। হাজারা বেগম পুত্রবধূ ঘরে তোলার জন্য অপেক্ষা করে আছেন। বাইরে গাড়ির আওয়াজ হতেই বাচ্চারা বউ এসেছে বলে বাইরে ছুটে যায়। গাড়ি থেকে বউকে কেউ একজন কোলে করে নিয়ে যেতে হয়। গাড়ির দরজা খুলে রূপকের বন্ধু প্রীতিকে কোলে তুলে নিতে যাবে। রূপকের বাবা বাধা দিয়ে বলল, বিয়ের দিন নিজের বউকে কোলে নিও। রূপক, তুই বউমাকে ঘরে নিয়ে যা। বাবার কথা মতো রূপক প্রীতিকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। নিচে অনেক
নিয়মনীতি পালন করার পর প্রীতিকে সোফায় বসানো হয়। রূপক প্রীতিকে নামিয়ে দিয়ে বাইরে চলে যায়। সব নিয়মকানুন শেষ হতে হাজেরা বেগম একটা মেয়েকে ডেকে বললেন নতুন বউকে আপাতত একটা রুমে নিয়ে গিয়ে বসাতে। দুইটা মেয়ে এসে প্রীতিকে নিয়ে যাওয়া ধরতে একজন ফোড়ন কেটে বলল, কি গো রূপকের প্রথম বউ, স্বামীকে কিভাবে দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিলে? আর তুমি বউ, তুমি কিভাবে সতীনের সংসার করতে চলে এলে? রুবি কিছু বলার আগে হাজেরা বেগম সেখানে উপস্থিত হয়ে রুবিকে চোখের ইশারা করে বললেন তাড়াতাড়ি প্রীতিকে নিয়ে যেতে। প্রীতিকে নিয়ে চলে গেল রুবি। একটা ঘরে বসিয়ে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। প্রীতি মেয়েটার হাত চেপে ধরে বলল, আপনি কি সত্যিই ওনার প্রথম স্ত্রী? রুবি শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ। প্রীতি আতকে উঠে হাত ছেড়ে দিল রুবির। হাত ছাড়া পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুবি বেরিয়ে যায়। প্রীতি স্তম্ভ হয়ে বসে থাকে। কি শুনল এটা? ওর সাথে প্রতারণা হলো, ওকে ঠকিয়েছে রূপক। বাবার ভাইয়া খোঁজ না নিয়ে কিভাবে পারলো এরকম একটা নরক যন্ত্রণায় ঠেলে দিতে? কিভাবে সতীনের সংসার করবে প্রীতি? রুবি নিচে নেমে আসতে ফারিহা জিজ্ঞেস করলো, নতুন বউ কিছু জিজ্ঞেস করেছে? রুবি শান্ত চোখে চেয়ে বলল, ফারিহা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি জানতে চেয়েছে? রুবি স্বাভাবিকভাবে উত্তর দিল, যেটা জিজ্ঞেস করার কথা সেটাই জিজ্ঞেস করেছে। আমিও ব্যতিক্রম কোনো উত্তর দিইনি। ফারিহা চোখ বড় বড় করে বলল, কিন্তু আম্মাকে কিছু না জিজ্ঞেস করে তুমি এসব বলতে গেলে কেন মেয়েটাকে? রুবি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে বলল, একদিন না একদিন সব সত্যি ওকে জানতে হবে, তাই নয় কি? ফারিহা মৃদু চেঁচিয়ে বলল, কোন সত্যির কথা বলছো তুমি? কিসের সত্যি? হ্যাঁ? হাজারা বেগমের ডাক পড়ায় রুবি ফারিহাকে এড়িয়ে রান্নাঘরে ঢুকলে। হাজারা বেগম রুবিকে দেখে বিরক্ত হয়ে বলল, তোমাকে ডাকিনি, ফারিহাকে ডাকো। রুবি মাথা নিচু করে বলল, ডাকছি। তারপর ফারিহাকে রান্নাঘরে ডেকে নিয়ে রুবি চলে গেল। ফারিহা হাজারা বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, আম্মা, রুবি কিন্তু নতুন বউকে সবটা বলে দিয়েছে। হাজারা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো তুমি? ফারিহা মাথা নেড়ে সত্যি বলছো বোঝাতে হাজেরা বেগম তেতে উঠে বললেন, আজই রূপকের সাথে একটা হেস্তনেস্ত করে ছাড়বো। এই মেয়েকে বেশি সাহস দিয়ে ফেলেছে। রাতের সব কিছু সামলে ফারিহা সহ কয়েকজন মিলে প্রীতিকে রূপকের ঘরে দিয়ে বসালো। সবাই চলে গেছে, কিন্তু রূপকের আসার খবর নেই। দরজায় নখ ঘুরে উঠতে প্রীতি নিজেকে প্রস্তুত করে নিল। রূপক আসা মাত্র ওর দিকে প্রশ্ন ছুড়ে দিবে, কিন্তু প্রীতিকে আশাহত করে রূপকের বদলে রুবি এসে দাঁড়ালো। প্রীতি রুবিকে দেখে উঠে আসলো। রুবির সামনে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ নিয়ে বলল, আপনি কেন নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলেন? আমার জীবনটা এভাবে কেন ধ্বংস করে দিয়েছেন বলুন তো? আমি কিন্তু সতীনের সংসার করব না, কিছুতেই করব না, বলে দিলাম। রুবি প্রীতির হাত ধরে বলল, চল পাশের ঘরে। প্রীতি অবাক হয়ে বলল, পাশের ঘরে কেন যাব? আমার বাসর ঘর এখানে, তাহলে আমি পাশের ঘরে কেন যাব? রুবি শান্তভাবে বলল, আজ তোমার কোনো বাসর হচ্ছে না, চলো আমার সাথে। প্রীতি হাত ঝাড়া মেরে আঙ্গুর উঠিয়ে বললে, একদম আমার উপর অধিকার খাটাতে আসবেন না, এটা আমার ঘর, আমি এখানেই থাকবো। দরজা খুলে রূপক ভিতরে প্রবেশ করে বলল, না, তুমি এই ঘরে থাকবে না, পাশের ঘরে থাকবে, যাও ওর সাথে। প্রীতি হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকের দিকে। এতই যখন আগের স্ত্রীকে নিয়ে থাকার ইচ্ছে, তাহলে ওকে কেন বিয়ে করলো? আমি তো এই ঘর থেকে কিছুতেই যাব না বলে জেদ ধরল প্রীতি। রুবি রূপকের সামনে দাঁড়িয়ে বলল, আমার মনে হয় সবকিছু ওকে বলে দেওয়া উচিত। রূপক প্রীতির দিকে এক পলক তাকিয়ে রুবিকে যেতে বলল। রুবি চলে যেতে প্রীতি তেড়ে এসে বলল, আপনারা সব কিছুকে খেলা মনে করেছেন? ঘরে এক বউ রেখে আবার বিয়ে করেন, লজ্জা করে না? আবার বাল্যবিবাহ নিয়ে আমাকে বড় বড় কথা শোনান, বিয়ে করে আবার আমাকে অন্য ঘরে পাঠাচ্ছেন আগের বউ নিয়ে এই ঘরে থাকবেন বলে। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? রূপক প্রীতিকে ধমকে উঠে বললে, স্টপ, রুবি আমার স্ত্রী না, তুমিই আমার স্ত্রী। প্রীতি থমকে গেল রূপকের কথায়। পরক্ষণে তাচ্ছিল্য হেসে বললে, এখন আমার কাছে ভালো সাজার জন্য নতুন নাটক শুরু করলেন, তাই না? একদম কোনো নাটক করবেন না, আপনারা এক একটা সালবাদ, সেটাই কয়েক ঘন্টায় আমার জানা হয়ে গেছে। অবস্থা বেগতিক। প্রীতি উচ্চস্বরে কথা বলছে, বাইরে কারো কানে কথা গেলে আরও ঝামেলার সৃষ্টি হবে। তাই রূপক নিজেকে শান্ত রেখে বলল, তুমি এখানে বসো, আমি বলছি সব কিছু। প্রীতি ব্রুসি বলল, আচ্ছা, আপনি এখন আমাকে বোঝাবেন এই মেয়ে আপনার বউ না? এটা সেটা বলে বুঝ দিবেন, তাই তো? আর আমিও বিশ্বাস করে নেব বউ, নাহলে আশেপাশের মানুষ জানে কিভাবে? রূপক মুখ গোল করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল প্রীতির দিকে। তুমি আগে চুপ করে আমার কথা শোনো, নয়তো পরে তোমার একটা প্রশ্নেরও উত্তর পাবে না। প্রীতি তেরামি করতে রূপক ওকে জোর করে খাটে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বসে থেকে আমার কথা শোনো, তারপর তোমার কথা শুনবো আমি। প্রীতি কিছু একটা ভেবে চুপ করে গেল। রূপক প্রীতির সামনাসামনি
ফ্লোরে বসে পড়ে, শান্ত চোখে তাকায় প্রীতির দিকে, আঙ্গুলের ডগা দিয়ে নাক ঘষে বলা শুরু করে, রুবি আমার বন্ধুর বউ, এ বাসাতেই থাকে। প্রীতি কটাক্ষ করে বলে ফেলল, আজকাল বন্ধুর বউকেও বুঝি নিজের বউ বলে স্বীকৃতি দিয়ে নিজেরই বাড়িতে রাখা হয়। রূপক কপাল চাপড়ে বলল, চুপ থাকতে পারো না? আমার সম্পূর্ণ কথা এখনো শেষ হয়নি। আমার কথা শেষ হলে তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে তখন তুমি আমাকে প্রশ্ন করবে। আমার বন্ধু তরুণীর স্ত্রী রুবি। তরুণ আর ওনাকে পালিয়ে বিয়ে করেছিল। একটা কেসের অপারেশনে গিয়ে তরুণ গুরুতরভাবে আঘাত পায়। এখন কোমায় আছে তরুণ। এদিকে রুবিকে ওর পরিবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই কীভাবে ও আমার খোঁজ নিয়েছে জানি না। আমার কাছে সাহায্য চেয়েছিল যাতে কয়েকদিন আমাদের বাসায় ওকে আশ্রয় দিই। তরুণের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বিয়ে করেছে বলে আমি জানতাম না। রুবি নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে ও তরুণীর স্ত্রী, রেজিস্ট্রি পেপারও দেখিয়েছে। এখন যদি ওকে না বাঁচায় তাহলে ওর আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বাড়িতে যেহেতু মা আর ভাবি একাই থাকে, তাই ওকে বাসায় নিয়ে এসে সবাইকে সবটা জানালাম। দুদিন পরই রুবির বাবা দলবল নিয়ে এসে ওকে নিয়ে যেতে এসেছিল। আমি বাধা দেওয়াতে আমার উপর হামলা করে। রুবি চট করে বলে ফেললো, ও যাবে না, আমি ওর হাজব্যান্ড। যেহেতু দুজনেই অ্যাডাল্ট সেহেতু ওনাদের কিছু করার ছিল না। চলে গেলেন রুবির বাবা। রুবির বাবা যেতেই আমি যখন রুবিকে জিজ্ঞেস করলাম মিথ্যে কেন বললো, তখন সে আমার কাছে ক্ষমা চেয়ে বলে, এছাড়া নাকি কোনো উপায় ছিল না। যদি বলতো বিয়ে হয়নি তাহলে ওকেও নিয়ে যেত, সাথে আমি সহ আমার পরিবার পেশে যেতাম। সেদিন থেকে মা রুবির উপর চরম বিরক্ত। বিয়ের কথাটা আমাদের বাসায় হলেও এক কান দোকান করে এলাকায় ছড়িয়ে পড়ে। সবাইকে দৌড়ে দৌড়ে বুঝাতে গেলে হিতে বিপরীত হতে পারে। সবার বিভিন্ন কিচ্ছা রটিয়ে দিতে সময় লাগতো না। তখন থেকে সবাই ভেবে বসে আছে রুবি আমার স্ত্রী। এখন থেকে যতদিন না তরুণ সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত রুবি এই বাসায় থাকবে। তরুণীর চিকিৎসা চলছে। প্রীতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রূপক প্রীতির তাকানো লক্ষ্য করে বলে, এভাবে তাকাচ্ছ কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? প্রীতি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার কথায় কেন বিশ্বাস করব? তাছাড়া উনি যদি আপনার বন্ধুর বউ হয়ে থাকে তাহলে বন্ধুর বাড়িতে না গিয়ে আপনার কাছে কেন সাহায্য চাইল? ওনার বাবা কি জানতেন না ওনার কার সাথে বিয়ে হয়েছে? তাহলে হুট করে আপনার সাথে বিয়ে হয়েছে বলাতে এত সুন্দরভাবে কিভাবে মেনে গেল? রূপক বলল, তরুণের সাথে বিয়ে হয়েছে এই কথাটা রুবির বাবা জানতেন না, তাই আমার সাথে বিয়ে হয়েছে বলাতে সব কিছু মেনে নিলেন। আর বাকি রইল আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না তোমার, তাই তো? তাহলে কালকের দিনের অপেক্ষা করো। সবার মুখ থেকে সাথে রুবির মুখ থেকেও শুনে নিও সবটা। প্রীতি বাপ ধরে বলল, সে তো আমি সবার মুখ থেকেই শুনবো, কিন্তু আমার আর একটা প্রশ্ন এখনো বাকি আছে। রূপক গুছিয়ে বলল, কি? মানলাম রুবি আপনার বউ না, তাহলে আমাকে অন্য ঘরে কেন পাঠাতে চেয়েছিলেন? এই ঘরে রুবিকে নিয়ে থাকতেন? রূপক দু হাতে নিজের চুল খামচে ধরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। মেয়েটা কি ধারণা করে বসে আছে? জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে রূপক বলল, তোমার বয়স কত? প্রীতি বিরক্ত হয়ে বলল, এক প্রশ্ন বারবার কেন করছেন? আমার বয়স 18। রূপক সরু চোখে তাকাতেই প্রীতি আমতা আমতা করে বলল, 16 বছর। রূপক বাসা থেকে দাঁড়িয়ে বলল, আমার সাথে এক ঘরে থাকতে হলে তোমার 18 বছর বয়স হতে হবে। এখন 2 রুম পরে যে রুম আছে সেখানে রুবি আছে, ওর সাথে গিয়ে ঘুমাও। দিনের বেলাও এই ঘরেই থাকবে। প্রীতি তাড়া হয়ে বসে থেকে বলল, আমি তো কিছুতেই যাব না। আপনাকে এখনো আমার পুরোপুরি বিশ্বাস হয়নি। আমি এই ঘরেই থাকবো, নয়তো এই বাড়িতে আসার পর কি কি হয়েছে সব আমি বাবা আর ভাইয়াকে জানিয়ে দেব। বলবো আপনার আর একটা বউ আছে। রূপক রেগে গিয়ে বলল, তোমার বাবা ভাই কি করেছে সেটা জানা নেই তোমার? কাল আসুকে বাসায় একটা হেস্ত করে ছাড়বো আমি। এখন যাও, রুবির সাথে ঘুমাও। প্রীতি চট করে শুয়ে পড়েছে। কাঁথা দিয়ে নিজেকে মুড়িয়ে শক্ত হয়ে শুয়ে পড়ে বলল, আমি যাব না এই ঘর থেকে। যদি আপনি জোর করে আমাকে ওই ঘরে পাঠান তাহলে আমি ভাববো আপনি এতক্ষণ একটা কথাও সত্যি বলেননি আমাকে। রূপক আলমারি খুলে একটা কাগজ বের করে প্রীতিকে দেখিয়ে বলে, এই দেখো তরুণ আর রুবির বিয়ের রেজিস্ট্রি পেপার, এবার হ্যাপি থাকো। প্রীতি মাথা বের করে পেপারটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। এরপর রূপকের হাতে দিয়ে আবারও শুয়ে পড়ে বলল, মানলাম উনি আপনার বউ না, কিন্তু আমি আমার স্বামীর ঘর থেকে যাব না। রূপক হাল ছেড়ে দিয়ে ল্যাপটপ নিয়ে সোজা বারান্দায় চলে গেল। বিন ব্যাগে বসে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছেন। নতুন কেসের কিছু কাজ বাকি আছে, আপাতত সেগুলো এগিয়ে রাখা যাক। কাজ শেষ করে রূপক রুমে আসতেই নিচে চোখ গেল। রুমে মাথায় ওড়না জড়িয়ে চোরের মতো এদিক সেদিক তাকিয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছে একজন হুডি পরা লোক। দেয়াল টপকে ভিতরে প্রবেশ করলো। রুবি তার সাথে কিছুক্ষণ কথা বলে
হুডি পরা লোকটাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। রূপক বাঁকা হেসে বললে, ভালোই চাল চেলেছেন মিস রুবি। আপনি কি ভেবেছেন আপনি আমার বাড়িতে কোন উদ্দেশ্যে নিয়ে ঢুকেছেন? কিছু না জেনেই আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি। ক্যারিয়ন। রূপক ঘরে এসে প্রীতির গায়ের কাঁথা ঠিক করে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। বড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রীতি রুম থেকে বের হলে কাউকেই দেখা যাচ্ছে না। মনে হয় এখনো কেউ উঠেনি, তাই করিডোর দিয়ে হেঁটে হেঁটে বাড়িটা দেখছে। অনেকক্ষণ পর কলিং বেল বেজে ওঠাতে প্রীতি দরজার দিকে ফিরে তাকালো। ফারিহা সিঁড়ি বেয়ে দ্রুত নেমে দরজা খুলে দিল। প্রীতি দরজার বাহিরে রূপককে দেখে ভ্রু কুঁচকে তাকালো। উনি তো ঘুমিয়েছিলেন, তাহলে বাইরে গেলেন কখন? প্রীতি দেখলো রূপক ফারিহাকে জড়িয়ে ধরেছে। প্রীতি কোনো কিছু না ভেবে চিৎকার দিয়ে বলল, আম্মা গো, দেখে যান আপনার ছেলে মনে হয় আরেকটা বিয়ে করেছে। প্রীতির চিৎকার শুনে ফারিহা স্ত্রীকে সরে যায়। হাজারা বেগম রুম থেকে বেরিয়ে আসেন। রূপক সহ প্রায় সবাই উঠে বাইরে আসে। প্রীতি চোখের সামনে দুটো রূপক দেখে একবার সেই দিকে দেখছে, আরেকবার দরজায় দাঁড়িয়ে থাকা রূপককে। হাজারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিলেন। হাসতে হাসতেই বললেন, রূপক, রাহাত দুজনেই যমজ। তোমার দাদা শ্বশুররা দুই ভাই যমজ ছিলেন, তোমার শ্বশুররা দুই ভাই যমজ, এখন তোমার স্বামী আর দেবর যমজ। প্রীতি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ হা করে বলল, এতগুলা যমজ? ফারিয়া মুচকি হেসে বলল, তোমার মতে এই ভুল আমিও করেছি। হাজারা বেগম প্রীতিকে ঘরে যেতে বলে যে যার ঘরে চলে গেলেন। প্রীতি হ্যাবলার মতো মাথা নেড়ে হাঁটতে হাঁটতে রুমে এসে বসেছে। রূপক আগেই এসে আবার ঘুম দিয়েছে। এদিকে রুবির সাত সকালেই কাউকে ফোনে ট্রাই করে চলেছে। হরিদ্বস তার সোনালি কিরণ দিয়ে চারপাশ আলোকিত করে রেখেছে। সোনালি রোদ্দুরে ঝলমলিয়ে উঠেছে ফুলের দলেরা। চারিদিকে মৃদুমন্দর নির্মল হাওয়া বইছে। গ্রামের পথে ঘাটে মানুষের আনাগোনা শুরু হয়েছে। ভোরের আলো ছড়িয়ে পড়ার পরপরই প্রীতি চোখে মুখে হাজার তারা দিয়ে বিস্তৃত হাসি খেলে যাচ্ছে। সকালের নাস্তা সেরে প্রীতি ঘরে এসে বসেছে। রূপক নাস্তা সেরে বাইরে চলে গেছে। সকালে যমজ মেয়ে আশ্চর্য হয়ে প্রীতি রূপককে কিছু জিজ্ঞেস করার আগেই দেখলো সে ঘুমে বিভোর, তাই আর কিছুই জিজ্ঞেস করা হলো না। প্রীতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো রূপককে। কোনোভাবেই দুই ভাইকে ওর মন মস্তিষ্ক আলাদা করতে পারছে না। হয়তো বা আরও কয়েকবার দুজনকে একসাথে দেখলে কিছুটা হলেও পার্থক্য বের করতে পারবে। রাহাত চাকরির জন্য ঢাকাতেই থাকে, ইম্পর্টেন্ট মিটিং থাকে, ভাইয়ের বিয়ের দিন উপস্থিত থাকতে পারিনি। ওই মিটিংয়ে রাহাতকে অ্যাটেন্ড করাই লাগতো। বয়স ছুটি দেননি, উনি চাইবেন না ওনার কোম্পানির কোনো লোকসান হোক। মিটিং রাত 10টায় শেষ করে রাহাত বাসায় এসে গোসল করে জামা কাপড় গুছিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল এসেই বাসার সীমানায় পদার্পণ করে। রাহাত আর ফারিহা এখনও হাসছে প্রীতির অবাক হওয়া নিয়ে। প্রীতির এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না, তাই সারা ঘরে হেঁটে হেঁটে রূপকের জিনিসপত্র গাড়ছে। মনি আর রুবি আসলো প্রীতির সাথে গল্প করতে। মনি রূপকের বোন, সে হোস্টেলে থেকে ঢাকায় পড়াশোনা করে। কিছুটা চুপচাপ স্বভাবের মেয়েটা। মনির দিকে তাকিয়ে মিষ্টি হাসলো প্রীতি, আর রুবিকে দেখে অসন্তুষ্ট হলো। মেয়েটাকে দেখলে কেমন বিরক্ত ধরে যায়। রুবি দেখলো প্রীতি ওর দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে, হালকা হেসে বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? এ বাসায় উঠে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম। আসলে তরুণ সুস্থ থাকলে এখানে আসতাম না। আমি নিরুপায় হয়েই রূপকের কাছে সাহায্য চেয়েছি। প্রীতি জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, না না, আমি কিছু মনে করিনি, তবে প্রথমেই আপনি আমাকে সবটা ভুলে দিতে এতটা রিয়েক্ট করতাম না আমি। রুবি নতনাজু হয়ে বলল, তখন তোমাকে আমি বললেও তুমি বুঝতে না, ব্যাপারটা আরও বিদঘুটে হয়ে যেত। মনি আগামাথায় কিছুই বুঝলো না, তবে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও মন চাইল না। সর্বদা চুপচাপ থাকতেই সে পছন্দ করে। ফারিহা প্রীতির ঘরে এসে মনি আর রুবিকে ডাকলো নিচে ওকে কাজে সাহায্য করতে। মনি মাথা নেড়ে ফারিহার সাথে বেরিয়ে আসলেও প্রত্যুত্তর রুবি জানালো সে মিনিট দুয়েক পরেই আসছে। ফারিহা সরু চোখে একবার সবটা ফরক করে রান্নাঘরের দিকে পা বাড়িয়ে চলে যায়। রুবি কথার উত্তরে প্রীতি বলল, আপনি বুঝিয়ে বললে আমি সবটাই বুঝতাম, আমি কোনো ছোট বাচ্চা নই। রুবি শান্ত চাহনি দিয়ে বিস্তর হাসলো, বলল, তুমি বুঝি বড় ছোট বললেই তো রূপক তোমাকে আমার সাথে ঘুমাতে বলল, কিন্তু তুমি তো রয়েই গেলে জেদ ধরে। প্রীতি অন্যদিকে মুখ ঘুরিয়ে বেঞ্চি কেটে আবার সামনে তাকিয়ে বিজ্ঞদের মতো রুবিকে জ্ঞান দিতে লাগল। বলল, আমি ছোট নই, গ্রামের মেয়েরা ভারতেই 18 হয়ে যায়, ভারতের সংসারী হতে হয়, নিজে না চাইলেও জোর করে হলেও তাদের সংসার চিনতে হয়। আর উনি তো আপনার অনেক বড়, তাহলে আপনি ওনাকে ভাইয়া না ডেকে নাম ধরে ডাকেন কেন?
রুবি থতমতে খেয়ে বলে, আসলে তরুণ নাম ধরে ডাকতাম তো, তাই রূপককে নাম ধরে ডাকি। তুমি বোধহয় আমাকে পছন্দ করতে পারোনি। তুমি চাইলে আমি আগ বাড়িয়ে আর কথা বলতে আসবো না। প্রীতি মুখ ছোট করে বলল, না না, আমি বলিনি আপনাকে আমার পছন্দ না। আসলে আপনি কালকে আমাকে সব কিছু বলেনি, তাই এখন জিজ্ঞেস করে নিচ্ছি। রুমি মুচকি হেসে বলল, আচ্ছা তুমি থাকো, আমি আসছি। দরজা পর্যন্ত এসে হালকা গাড় বাঁকিয়ে একবার দেখে প্রীতিকে। সে ড্রেসিং টেবিলের সামনে রূপকের জিনিসপত্র হাতাতে ব্যস্ত। রূপক সকালের নাস্তা পরে প্রীতির বাবার বাসায় এসেছে। সকাল সকাল রূপককে বাসায় দেখে প্রীতির মা ব্যস্ত হয়ে গেল জামাই আপ্যায়নে। রূপক জানালো ব্যস্ত হতে হবে না, সে নাস্তা করেই এসেছে। এখন রাজীব শেখর ফারুককে ডেকে দিতে। প্রীতির মা সেটাই করলেন। সকালে রূপককে দেখে রাজীব শেখের মনে কিছুটা ভীতি সৃষ্টি হয়। মেয়েটা সব বিলে দিলেও ওনাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কুশল বিনিময় করে সামনের সোফায় রাজীব শেখর ফারুক বসতে রূপক কথা উঠালো, শুধু শুধু মিথ্যে কথা বলে কেন প্রীতিকে বিয়ে দিলেন? ওর কি বিয়ে হতো না? 18 পর্যন্ত অপেক্ষা করা যেত না নাকি? রাজীব শেখ নতমুখে বললেন, আসলে বাবা, আমারও ইচ্ছে ছিল না মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার, কিন্তু এই এলাকা সহ আশেপাশের এলাকার যে হাল, মনে মনে মেয়েটার জন্য অনেক ভয় জন্মে গেছে। একটাই মেয়ে আমার, যে হারে দুদিন পর পর মেয়েরা নিখোঁজ হচ্ছে, পুলিশ অভিযান চালিয়েও এখন এর পেছনের রহস্য কিছুই উদ্ঘাটন করতে পারেনি। আমি আর ফারুক ব্যবসায়ের কাজে বাসায় থাকি খুব কম সময়। বাড়িতে তোমার শাশুড়ি আর প্রীতি থাকে। কোন সময় কোন অঘটন ঘটে যায়, তাই দ্রুততার সহিত প্রীতিকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো পুলিশ, নিশ্চয়ই আমার মেয়ের নিরাপত্তা দিতে পারবে। রাজীব শেখের দিকে তাকিয়ে মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলছেন। তবুও রূপক প্রশ্ন করলো, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? আপনারা চাইলেই মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। এখন একে তো আপনারা অন্যায় করেছেন, তার উপর আমাকেও সেই অন্যায়ের ভাগিদার বানিয়েছেন। এখন শাস্তি কিভাবে মাথা পেতে নেবেন? ফারুক ঘা ঝেড়ে বলল, আমাদের শাস্তির ব্যবস্থা করলে তার দ্বিগুণ শাস্তি তোমাকেও পেতে হবে। এখন তুমি যদি শাস্তি পেতে মাথা পেতে নিতে পারো, তবে বোনের জন্য আমরাও না হয় মাথা পেতে নেব। রূপকের প্রথম থেকেই তেরা জবাবের কারণে ফারুককে পছন্দ নয়। রূপক ঠোঁট প্রসারিত করে বলল, আমি এখানে ঝামেলা করতে আসিনি, এসেছি আপনাদের বোঝাতে, যাতে ভবিষ্যতে এরকম আইন বিরোধী কোনো কাজ না করেন। ফারুক সামনে থেকে একটা পিঠে মুখে দিয়ে বলল, তা আমার বোনকে নিয়ে কি ভাবলে? রূপক লম্বা শ্বাস টেনে বলল, আমি বিয়ে করেছি বউকে ছেড়ে দেওয়ার জন্য না। এখন তার বয়স কম বলে তাকে আমি ছেড়ে দেব? দুদিন পর যে আপনারা আবার বিয়ে দেবেন না, তার কি গ্যারান্টি আছে? 26 বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছি, 2 বছর নিশ্চয়ই এক যুগ সমান সময় হয়ে যাবে না আমার জন্য? ফারুক হেসে উঠে বলল, ভালোই জ্ঞানী আছো দেখছি। রূপকের ফোন বেজে উঠতে স্ক্রিনে মনির নামটা বেশি উঠল। রিসিভ করে কানে ধরতে মনি এক বাক্যে বলল, তাড়াতাড়ি বাসায় এসো, সাথে বাবিশ মাথায় দেওয়ার জন্য একটা ফুলের গাজরা নিয়ে আসবে। আমি রাখছি। ফোন কেটে দিল মনি। ওর এরকম স্বভাবের সাথে রূপক পরিচিত। সময় দেখে নিল 12টা ছুঁই। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রূপক। ফারুক রাজীব শেখকে উদ্দেশ্য করে বলল, এত চিন্তার কিছু নেই, প্রীতি ঠিকঠাক থাকবে রূপকের বাসায়। কারোর সাথে পেরে উঠতে হলে কথা জানতে হয়, বুঝলা? রাজীব শেখ শান্তির প্রশ্বাস ফেললেন। এতদিন মেয়েটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলেন, উনি এবার নিশ্চিন্ত হতে পেরেছেন একটু হলেও। এলাকায় প্রচুর হারে কিশোরী থেকে শুরু করে যুবতী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ অন্যান্য কেসের পাশাপাশি এই বিষয়টা দেখছে খুব সূক্ষ্মভাবে, কিন্তু এসবের পিছনে যে বা যারা আছে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির, তাই পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। বাড়িতে যাওয়ার আগে ফুলের দোকান দিয়ে একটা বেলি ফুলের গাজরা কিনে সেটা পকেটে ঢুকিয়ে বাসায় আসলো রূপক। বাসায় পা ফেলতে রাহাত জলদি তৈরি হতে বলল। রূপক কথা না বাড়িয়ে রুমে এসে জামা কাপড় বের করলো। প্রীতি খাটে বাবু হয়ে বসে আছে। ফারিহা, মনি আর রুবি মিলিয়ে ওকে সাজিয়ে দিয়েছে। ওকে খাটের উপর দেখে রূপকের মনে পড়লো গাজরার কথা। পকেট থেকে গাজরা বের করে প্রীতিকে ঘুরে বসতে বলল। প্রীতি ফিট করে তাকিয়ে বলল, আপনি কি রূপক নাকি রাহাত ভাইয়া? রূপক প্রীতিকে ঘুরিয়ে দিয়ে মাথায় গাজরা লাগিয়ে দিয়ে বলল, রাহাত এই ঘরে আসবে না। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রূপক। প্রীতির খোপায় হাত ছুঁয়ে দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসলো। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে রূপক নিজের ঘড়ি পারফিউম খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এখানে প্রীতির জিনিসপত্র রাখা দেখে বলল, আমার জিনিসপত্র কই? তোমারগুলো এখানে রেখেছো কেন?
প্রীতি নড়াচড়া করছে না, রোবটের মতো বসে থেকে বলল, আপনি জিনিসপত্র দেখুন কোথাও আছে। আমি কোথাও রেখেছি, মনে নেই। আপনারগুলো এখানে থাকলে আমারগুলো কোথায় রাখবো? রূপক রাগ দেখিয়ে চেয়ে আছে প্রীতির দিকে, নিজে সরিয়ে এখন ওকে বলছে কোথায় আছে খুঁজে দেখতে। প্রীতিকে ধমকিয়ে বলল, তোমার জিনিসপত্র আমার মাথায় রাখবে। প্রীতি নড়তে চাইছে না, মনে হচ্ছে সাজ এদিক সেদিক হয়ে যাবে। তাই আবারও রোবটের মতো সামনে তাকিয়ে বলল, আপনার মাথায় কি ড্রেসিং টেবিল? তাহলে আপনার নিজের জিনিসপত্রগুলো মাথায় নামক ড্রেসিং টেবিলে রাখুন, আমারগুলো কাঠের ড্রেসিং টেবিলেই ঠিক আছে। পুলিশদেরকে এত ধৈর্যহারা হলে চলে না। আসামির মুখ থেকে কথা বের করাতে হলে এর চেয়ে 1000 গুণ কাঠখড় পোহাতে হয়। প্রীতিকে দাঁড় করিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো রূপক। বলল, নইলে তোমার নষ্ট হয়ে যাবে না। এখন আমার ঘড়ি আর পারফিউম খোঁজা শুরু করো। প্রীতি খুঁজতে গিয়ে সবটা আবার এলোমেলো করে ফেলছে দেখে রূপককে সরিয়ে দিয়ে নিজেই খোঁজা শুরু করলো। ফারিয়া হাজেরা বেগমকে বলল, আম্মা, রুবিকে দেখলাম সকালে প্রীতির সাথে একা একা কথা বলছিল। হাজেরা বেগম ফারিয়াকে কড়া আদেশ দিলেন, তুমি পৃথিবীর আশেপাশে থাকবে। ওই মেয়ে আমার ছেলেকে একবার ফাঁসিয়ে দিয়েছে, না জানি কখন আমার ছেলের সংসার খেয়ে বসে। এই রূপকটাকে কিছু বললেও কথা কানে নেয় না। তরুণ যদি কখনো সুস্থ না হয় তাহলে কি মেয়েটা সারা জীবন এখানে পড়ে থাকবে? ফারিয়ার শাশুড়ির আদেশে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানায়। প্রীতি খাটে বসে গান ধরেছে, দুলাবাই দুলাবাই ও আমার দুলাবাই। রূপক রেডি হয়ে প্রীতি চোখের নিচে কাজল লেপটে যায়, টিস্যু দিয়ে কাজল ঠিক করে দিয়ে বলল, আমি তোমার দুলাবাই না, বর হই। এখন নিচে চলো। অনুষ্ঠানে কার্যক্রম শেষে প্রীতিকে ওর বাবা ভাই নিয়ে চলে গেছে। রূপক পরে যাবে বলে জানিয়েছে। এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পকেটে ফোন নিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। আগে বাজারে গিয়ে সদাইপাতি কিনতে হবে, নতুন জামাই বলে কথা। কি কি লাগবে সব বাবা মা লিস্ট বানিয়ে দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী এখন সব বাজার করবে। রূপক এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু প্রীতির কোনো আনাগোনা দেখা গেল না। বসার ঘরে থেকে সবার সাথে কথা বলছে রূপক। প্রীতি একেবারে কোনার ঘরটায় দাদির কাছে বসে আছে। উনি হাঁটতে পারেন না, বয়স হয়েছে, কিন্তু এখনও রসিকতা যায়নি। প্রীতিকে কাছে টেনে গতকাল রাতের কথা জিজ্ঞেস করলেন। প্রীতি সব বলে দিতে গিয়েও কি মনে করে চুপ রইল। দাদি ধাক্কা মেরে বললেন, জামাইয়ের আদর্শ হাগ একলাই নিবি, তখন আর এই বুড়ির দরকার পড়বে না। প্রীতি মাথা চুলকে হাসলো। দাদি বললেন, জামাইরে আসলে বাইন্দা রাখবি, যাতে অন্য নারীর দিকে চোখ না যায়। আগ বাড়িয়ে তার সব কাজ করে দিবি, খাবার বেড়ে সামনে দিবি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি। খবরদার ওই বাড়ি থেকে যেন কোনো নালিশ না আসে। কোনো নালিশ আসবে না দাদি, তুমি নিশ্চিন্তে থাকো বলে দাদিকে জড়িয়ে ধরল প্রীতি। রাতের খাবার খাওয়ার সময় প্রীতি দাদির ঘর ছেড়ে বেরিয়ে আসে। টেবিলের রূপককে দেখে সোজা গিয়ে ওর পাশের চেয়ারটে টেনে বসে পড়ে। মা সবার পাতে খাবার তুলে দিচ্ছে। প্রীতি আগে আগে রূপকের পাতে সব তুলে দিচ্ছে, মাংস দিচ্ছে, তার উপর দিয়ে মাছ দিচ্ছে, সাথে ডালও ঢেলে দিচ্ছে। রূপক না করাতেও শোনেনি, দাদির কথা মানতেই হবে। তাই প্রীতি খাবার দিয়ে রূপকের প্লেট ভর্তি করছে। এখন রূপকের অবস্থা হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাসি। খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু সে তো খেতে পারছে না। পুরো প্লেট উঁচু হয়ে আছে। রূপকের কথা শুনছে না দেখে ফারুক রামদমক দিল প্রীতিকে, এটা খাবার দেওয়া শ্রী, কি করেছিস তুই? তাড়াতাড়ি খাবার খেয়ে ওঠ। প্রীতি মুখটা পাংশুটো করে তাকালো রূপকের দিকে। আপনি কি অসন্তুষ্ট হয়েছেন খাবার দেখে? রূপক জোরপূর্বক হেসে বলে, একদমই না, তুমি খাও। রূপক অসন্তুষ্ট হয়নি শুনে প্রীতি আবারও খাবার দিতে গেলে প্রীতির মা হাত থেকে চামচ নিয়ে চোখ রাঙিয়ে বলে, চুপচাপ খাবার খা। প্রীতি 2 লোকমা ভাত খেয়েই উঠে চলে গেল। বিছানা জারে শুয়ে পড়লো খাটের মাঝে বরাবর, একেবারে হাত পা চুরিয়ে। আজ রূপককে এখানে ঘুমাতে দিবে না। সে কেন খাবার টেবিলে বলল না, খাবার দিলে আমার সমস্যা নেই, তুমি যত ইচ্ছা খাবার দিতে পারো প্রীতি। রূপক খাবার শেষে ডেকে তুলতে তুলতে প্রীতির ঘরে এসে দেখলো শোয়ার মতো খাটে বিন্দু পরিমাণ জায়গা নেই। বসে থাকতে পারবে, কিন্তু সে জায়গা আছে, তাতে শোয়া একেবারেই অসম্ভব। প্রীতি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রূপক গলা জেরে বলল, এক পাশে গিয়ে ঘুমাও, সারাদিন অনেক দখল গেছে আমার উপর, এখন আমি ঘুমাবো। প্রীতি সরল না দেখে রূপক উঠে
ওকে ঠেলে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ না যেতেই প্রীতি ঠাস করে হাত পা ছড়িয়ে দিচ্ছে রূপকের গায়ে। গতকাল ঠিকই ছিল, আজকে হাত পা উঠিয়ে দিচ্ছে দেখে রূপক বুঝলো ইচ্ছে করে প্রীতি এরকম করছে। তাই চোখ বুজে রেখেই বলল, হাত পা ছড়াছড়ি বন্ধ না করলে খাটের তলায় বেঁধে রাখবো। আস্তে আস্তে প্রীতি খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে কনস্টেবল নিজামের কলাশায় ঘুম ভেঙে যায় রূপকের। চোখ ঢেলে উঠে বসে ফোন রিসিভ করে। কনস্টেবল নিজাম জানায়, আজ আর্জেন্ট রূপককে থানায় যেতে হবে। কিছু করার নেই। উঠে শার্ট পরে সোজা বাড়ির দিকে হাঁটা ধরল। দরজা অব্দি গিয়ে আবার ঘরে ঢুকে প্রীতিকে ডেকে ভুলে গেল সে বাসায় যাচ্ছে, কাজ পড়ে গেছে। প্রীতি একবার চোখ মেলে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি 30 মিনিটের পথ। এই ভোরবেলায় গাড়ি পাওয়া যাবে না, তাই রূপক হাঁটা ধরল। বাড়ি থেকে রেডি হয়ে একেবারে থানার জন্য বেরিয়ে যাবে। সকালের নাস্তার টেবিলে সবাই রূপকের কথা জিজ্ঞেস করলো। রাজেশ ভাই জিজ্ঞেস করলেন, রূপক কোথায়, নাস্তা করতে আসেনি কেন? প্রীতি পরোটা মুখে দিতে দিতে বললো, ওনার কাজ পড়েছে তাই সকাল সকাল বেরিয়ে গেছে। কেউ আর কথা বাড়ালো না। নাস্তা করেই প্রীতি বের হলো স্বপ্না আপাদের বাড়িতে যাবে বলে। স্বপ্না প্রীতির প্রিয় একজন মানুষ। কেন এত প্রিয় তা প্রীতিরও জানা নেই। হয়তো মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছে বলেই এত প্রিয়। সুতির শাড়ির কুচি এক হাতে তুলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে স্বপ্নাদের বাড়িতে গিয়ে উঠল প্রীতি। গিয়ে দেখলো টিনের ঘরের সামনে উঠানে বসেই স্বপ্না কাঁথা সেলাই করছে। প্রীতি স্বপ্না আপা বলে ডাক দিল। প্রীতির গলার স্বর কর্ণগুহুরে তরঙ্গিত হতে স্বপ্নার সামনে তাকিয়ে প্রীতিকে দেখে। প্রীতি পা চালিয়ে এসে স্বপ্নার পাশে বসে। স্বপ্না প্রীতিকে শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করলো। স্বপ্নার মা চুলার পাশ থেকে প্রীতিকে বলে উঠলেন, প্রীতি নাকি রে, কখন আসলে শ্বশুর বাড়ি থেকে? কালকে এসেছি চাচি। তুমি কি রান্না করো? স্বপ্নার মা বললেন, তো স্বপ্না আপা পাটিসাপটা পিঠা খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছি। তুই বস, তোর জন্য আনছি। প্রীতি স্বপ্নার সাথে কথায় মন দিল। স্বপ্না কথা বলেই যাচ্ছে, প্রীতি হু হা করে উত্তর দিচ্ছে আর এক মনে স্বপ্নাকে দেখে যাচ্ছে। প্রীতিকে চুপ থাকতে দেখে স্বপ্না হেসে উঠে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? বড়র কথা মনে পড়লো নাকি? প্রীতি ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, আচ্ছা স্বপ্না আপা, তুমি এত সুন্দর কেন? আমি আমাদের গ্রামে তোমার মতো সুন্দর আর একজনকেও দেখিনি। মুহূর্তে স্বপ্নার হাসি মাখা মুখে নেমে এলো কালো মেঘের ছায়া। একটা দীর্ঘশ্বাস পেলে বলল, তুইও সুন্দর, দুনিয়ার সব মানুষ সুন্দর। প্রীতি বলল, তবু তুমিই বেশি সুন্দর। স্বপ্না ধরে আসা গলা ঝেড়ে বলল, বেশি সুন্দর হওয়া অভিশাপ হয়ে দাঁড়ায়। দেখ না, এত সুন্দর হয়েছে বলে নিজের সংসারটা ধরে রাখতে পারলাম না। শ্বশুরবাড়ির লোকজন বলে আমার রূপে নাকি তোর দুলাভাইয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ও বেশি রূপবতী হলে নাকি স্বামী বেশি দিন বাঁচে না। এখন আমার সাথেও সেটাই ঘটেছে। প্রীতি মুহূর্তে বুঝদার হয়ে গেল। স্বপ্নার মাথায় হাত বুলিয়ে বলল, এসব কথায় তুমি কান দিও না আপা, সবই আল্লাহর ইচ্ছা, যা করেন ভালোর জন্যই করেন। স্বপ্নার মা পিঠে নিয়ে আসলেন। প্রীতি পিঠা খেয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। রূপক থানা থেকে ফোর্স নিয়ে এসে তাদের নিয়ে একটা জায়গায় ব্লক করেছে। মূলত যার জায়গা তাকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রচেষ্টা। এই জায়গা দিয়ে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি চলছিল। পরে পুলিশ কেস হয়, যার কারণে রূপক এখানে এসেছে। রূপক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎ চোখ গেল রাস্তায় চুল ছেড়ে শাড়ির কুচি তুলি তিরিং বিরিং করে নাচতে নাচতে একটা মেয়ে এদিকেই আসছে। রূপক আরেকটু এগিয়ে যেতে প্রীতিকে চিনতে পারলো, তাই সে নিজেই এগিয়ে গেল। প্রীতিকে শাসনের সুরে বলল, শাড়ির কুচি নামা আর চুল খোপা করো। প্রীতি ঘাড় বাঁকিয়ে বলল, আমি আপনার কথা শুনবো কেন? আর মনে হচ্ছে আমি এই এলাকায় নতুন, তাই আমাকে সব কিছু বিবেচনা করে চলতে হবে। রূপক ধমক দিয়ে বলল, মানলাম তুমি এই এলাকার মেয়ে, এখন তুই এলাকার বউও হয়েছ, তো তোমার এভাবে ঘাস ফড়িংয়ের মতো তিরিং বিরিং করা সাজে না। প্রীতি মুখ ভেঙ্গিয়ে রূপকের কথাকে আবারও রিপিট করে। রূপক আশেপাশে তাকিয়ে রাস্তার আশেপাশের একটা গাছের চিকন ঢাল ভেঙে তাড়া করতে প্রীতি ভো দৌড় দিল। ক্ষেতের মাঝখানে নেমে আবার পেছন দিকে তাকিয়ে দেখলো রূপক ঢাল নিয়ে পেছন পেছন আসছে। আরও জোরে চোট লাগাতে গিয়ে পড়লো ধপাস করে।
রূপক সামনে এসে দাঁড়ালো, প্রীতিকে তুললো না, টাক দেখিয়ে বলল, শিক্ষা হয়েছে তোমার? প্রীতি চলচল চোখে বাম পা ধরে খোড়া মানুষের মতো টপকে টপকে বাড়িতে এসেছে। রূপক আগের জায়গায় ফিরে গেল। বিকেলে বাসায় যাওয়ার সময় প্রীতিকে নিয়ে যাবে। আর কত এভাবে পড়ে থাকতে হবে আমায়? কিছু করার হলে করছো না কেন? ফোনে পিস পিস করে কাউকে শাসিয়ে চলেছে রূপী। ওপাশের ব্যক্তি বীরত্ব সব শব্দ করে বলল, তোকে ওখানে পাঠিয়েছি, আসিস, ঘুরছিস, খাচ্ছিস, এত কিসের জ্বালা তোর? ওখানে থেকে ঠিকঠাকভাবে ইনফরমেশন দিবি, তা না করে আমাকে শাসিয়ে চলেছিস। রুবি ক্রোধান্বিত হয়ে বলল, 4 মাস ধরে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, কিচ্ছু তো করছো না, শুধু শুধু আমি এখানে বেকার খাটছি। যদি একবার রূপক সব বুঝে যায় তাহলে আমার জায়গাও ওই বদ্ধ কারাগারে হবে। শেষ করে দেওয়ার হলে শেষ না করে বসে আছো কেন? ওপাশের ব্যক্তি রুবিকে শান্ত করে বলল, রিল্যাক্স, এত হাইপার হুশ না, মাথা ঠান্ডা করে আমাকে সমস্ত ইনফরমেশন দে। এখন আমার মেলা কাজ বাকি আছে, ফোন রাখছি, সাবধানে থাকবি। ফোন কান থেকে নামিয়ে রুবি ছাদের দিকে এগোলো। হাজারা বেগম রুবির পথ আটকে দাঁড়ালেন। প্রীতি রান্নাঘরে ঢুকে তেল নিল গরম করতে। গরম তেল পায়ে মালিশ করলে ব্যথা কমবে। ওর মা জিজ্ঞেস করলেন, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন প্রীতি? তখন প্রীতি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, পাগলা কুত্তা ছিল, বাড়িতে আসার সময় পাগলা কুত্তা তাড়া করে আমাকে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে। প্রীতির মা ফোড়ন কেটে বললেন, তুই যেরকম পাগলের মতো থাকিস সেরকম পাগলা কুত্তাও শুধু তোরে চোখে দেখে। এখন সর এখান থেকে, শান্তি মতো রান্না করি। এখানে আমার সাথে লড়াই করলে খুন্তি দিয়ে গাল দাগিয়ে দেব। তো ভিউয়ার্স, এটাই গল্পটার প্রথম পার্ট। গল্পটার আরও কিছু পর্ব আছে, আপনারা যদি দেখতে চান, শুনতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।